২৪-এর গণ অভ্যুত্থানে আপনার মোটা দাগে ২টা অংশীজন আছে যারা এই আন্দোলনটাকে সফল করেছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। একটা অংশীজন হচ্ছে আমরা যাদেরকে রিপ্রেজেন্ট করি, বড় দল বিএনপি আছেন, সিপিবি আছেন, যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন গত ১৬ বছর থেকে। এবং তারা একটা বড় অংশীজন, কারণ হচ্ছে এই গণ অভ্যুত্থানের মাঠ তৈরি করবার জন্য যা যা করণীয় ছিল, কড়াটা গরম করবা, তা দেওয়া, চুলা জ্বালিয়ে রাখার জন্য যা যা ত্যাগ কোরবানি, হাজার হাজার নেতাকর্মী, বিশেষ করে বিএনপি, জামাতের, ছাত্রদল, শিবিরের হাজার হাজার নেতাকর্মী এই গণতন্ত্রের আন্দোলনে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। বিশাল ত্যাগ এবং কোরবানি আছে এখানে। দ্বিতীয় অংশীজন হচ্ছে আপনার ছাত্ররা, যারা জুনে একটা পার্টিকুলার ইস্যু নিয়ে এসে তারা এক দফাতে টার্ন করেছে এবং তাদের নেতৃত্বে দিন শেষে গোল হয়েছে। তো সবার এই সম্মিলিত আন্দোলনের কনক্লুশনে ২টা আকাঙ্ক্ষা আছে, যে ২টা আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন ভাষায় আপনার জাতির কাছে এসছে। একটা হচ্ছে বিএনপি যখন বারবার ভোটের কথা, নির্বাচনের কথা বলছে, তখন তাদেরকে অনেকে হেয় করবার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তারা ভুলে যাচ্ছেন যে বিএনপি আসলে ১৬ বছর থেকেই এই ন্যায্য দাবিটা করছে যে আমি একটা ভোট চাই, আমি গণতন্ত্র চাই, আমি নির্বাচনের মাধ্যমে মানে সরকার পরিবর্তন হোক, এটা চাই। আমরা সবাই এটা চেয়েছি বারবার। দ্বিতীয়ত যেটা আসছে যে সংস্কার, বাংলাদেশ ২, রাজনৈতিক বন্দোবস্ত চাই, নতুন বাংলাদেশ চাই, ফ্যাসিবাদী বন্দোবস্ত যেন ফিরে না আসে সেটার নিশ্চয়তা চাই, গণহত্যার বিচার চাই। এই টোটাল সংস্কার, বিচার এবং নির্বাচনের একটা প্যাকেজের দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। তো সবটা মিলে একটা আর কি, অনেকে বলছে যে সংস্কার আগে না নির্বাচন আগে, আসলে কোনোটা আগে পরের বিষয় না। বিষয়টা হচ্ছে টোটালটার আলোচনা একসাথে হইতে হবে। আপনি ডিমের আলোচনা আর কুসুমের আলোচনা আলাদা আলাদা করতে পারবেন না, এটা একসাথে আলোচনা হইতে হবে। তো সেই জায়গাতে এই ২টা বড় গণ অভ্যুত্থানের অংশীজনদের যে ২টা প্যারালাল ইনক্লুসিভ অ্যাসপিরেশন আছে, এই অ্যাসপিরেশনের জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে সোফার একটা কনসেনসাস কিছু আছে। বিএনপির পক্ষ থেকে দেখেন তারা ৩১ দফা দিয়েছে, তারা ৩১ দফা নিয়ে পাবলিক মিটিং করছে, মানে রাস্তায় মিটিং করছে, বিভিন্ন অঙ্গ সংগঠন ওয়ার্কশপ করছে, ট্রেনিং করছে। তো ইট শোজ যে তারা আসলে এটা সিরিয়াস সংস্কারের ব্যাপারে, বারবারই কথা বলছে। আবার দেখেন আমরা যারা আছি, সিপিবি আছে, এবি পার্টি আছে, তারপরে গণতন্ত্র মঞ্চ আছে, সবাই কিন্তু ছাত্ররা, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও সংস্কারের কথা বলছে, তারা দল করবে, নির্বাচনের দিকে যাবে, সেই দিকে তারা এগোচ্ছে। মোটা দাগে কিন্তু আমাদের চাওয়া পাওয়ার ভিতরে কোনো মৌলিক তফাৎ নাই এখানে। ইস্যু হচ্ছে কতটুকু করবেন, কতটুকু এখন করবেন, কতটুকু তার পরে হবে, এবং সেই কতটুকুটা আসলে কোনটা। যে ৬টা কমিশন ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে, আরও ৯-১০টা কমিশনের রিপোর্ট বাকি। তো এই ১৫-১৬টা কমিশনের প্রতিবেদন আসার পরে ফাইনালি আসলে ডিসাইড করা যাবে যে আমরা কতটুকু সংস্কার এখনও কালেকটিভলি ঐক্যমতের ভিত্তিতে করতে পারবো। এর ভিতরে দেখেন একটা ঐতিহাসিক ২টা বড় ঘটনা ঘটে গেছে গতকালকে। যে জাতিসংঘের যে অঙ্গ সংগঠন আছে আপনার, দ্য অফিস অফ দ্য হাই কমিশনার ফর দ্য হিউম্যান রাইটস, তারা একটা প্রতিবেদন দিয়েছে, যাতে একটা টিম অগাস্ট মাসে এদেশে এসেছিল গত গণ অভ্যুত্থানের যে গণহত্যার পরে একটা অ্যাসেসমেন্ট করবার জন্য। সেই অ্যাসেসমেন্ট টিমে আমরা কথা বলেছি, বিএনপি নেতৃবৃন্দরা কথা বলেছেন, আমরা আমাদের মতামত দিয়েছি, এবং প্রিটি রিফ্লেক্টিভ অফ হোয়াট উই হ্যাভ সেইড। তো সেই জায়গাতে ১১৪ পৃষ্ঠার রিপোর্টে গত ১৬ বছর ধরে গুম, খুন, গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন, যে টোটাল একটা পিকচার আমরা তুলে ধরেছিলাম, সেটা কিন্তু ওনারা জুলাই ১৫ আগস্ট থেকে পর্যন্ত পুরো সময়টাতে যে পিকচার দিয়েছে, এইটা রিফ্লেক্টিভ অফ দ্য রিয়ালিটি দ্যাট উই হ্যাভ টকড অ্যাবাউট। তো সেই জায়গাতে একটা ঐতিহাসিক ঘটনা, এবং এই ঘটনার মধ্য দিয়ে কতগুলো অ্যাফার্মেশন হয়েছে বাংলাদেশের ইতিহাসে। একটা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে শিশু হত্যা, এমন এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে যে অস্ত্রগুলা যুদ্ধের সময়ও আপনি সিভিলিয়ান পপুলেশনের উপরেই ব্যবহার করতে পারেন না। 7.62 ব্যারেলের যে রাইফেলের গুলির কথা, স্নাইপারের শটের কথা বলা হয়েছে সেখানে। তো সেই জায়গাতে একটা বড় ঘটনা ঘটে গেছে। যারা আওয়ামী লীগের রাজনীতির পুনর্বাসন দেখছে, অথবা আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে, অথবা শেখ হাসিনা চট করে দেশে ঢুকে যাবে, অথবা দিল্লির দাসত্বের কন্টিনিউশন এখানে থাকবে কি থাকবে না, সেই জায়গাটাতে তাদের বোঝা দরকার যে যে দাবিটা আজকে এর আগে আমরা খুবই
মানে স্পরডিকলি করেছি, এইটা আজকে ইন্টারন্যাশনালি এমন একটা বডি থেকে এসছে যেটা একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট। কোনো মানবাধিকার সংগঠন, কোনো দেশ, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও এটার টেকনিক্যাল ক্যাপাসিটি, এটার ফরেন্সিক এভিডেন্স, এইটার ডিজিটালাইজেশন অফ এভিডেন্স, এগুলোর কোনোটা নিয়ে তারা প্রশ্ন করতে পারবে না। দ্বিতীয় যেটা বড় ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আয়নাঘর পরিদর্শন। যে আয়নাঘরের কথা আমরা গত অনেক বছর থেকে আমরা বলে আসছি, মায়ের ডাক বিশাল ক্যাম্পেইন করেছে। মায়ের ডাকের যে হাজার হাজার শহীদ পরিবার, গুম হয়ে যাওয়া পরিবার, যাদের লাশের খবর নাই, তারা ক্যাম্পেইন করেছে। তাদের এই যে একটা বিশাল জায়গা দাবির, বিচারের, এই দাবিটা কিন্তু নতুন করে এসছে। তাহলে নির্বাচন, সংস্কার, এগুলো যেমন ন্যায্য দাবি, এগুলো যেমন আলোচনা হতে হবে, কিন্তু গতকালকে জাতিসংঘের প্রতিবেদন এবং আয়নাঘর পরিদর্শনের মধ্য দিয়ে মায়ের ডাকের যে 11-12 বছরের যে গুম খুনের বিপক্ষের যে ক্যাম্পেইন, সেখানে বিচারের দাবিটা জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আবার এসছে। ভলগার টার্কের স্টেটমেন্ট যদি দেখেন, আইসিসি কোনোভাবে হেল্প করতে পারি কিনা এই বিষয়টা নিয়েও কিন্তু উনি কথা বলেছেন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যদি বাংলাদেশের আইসিটি, ডোমেস্টিক ট্রাইব্যুনাল যদি বোধ করে যে এখানে আরও সিরিয়াস জুডিশিয়াল, টেকনিক্যাল, ইনভেস্টিগেটিভ অ্যাসিস্ট্যান্স দরকার, যেটা আইসিসির আছে, সেটা হতে পারে। তাই গতকালকের ঘটনার পরে এই বিচারের ন্যায্যতাটা, যেটা আমরা গত 6 মাস থেকে বলে আসছি, গণতদন্ত কমিশন করেন, বিচারের উদ্যোগ নেন, এবং আইসিটি ইতিমধ্যে করছে এই কাজগুলো, সেই দাবিগুলো এসছে। তাই সংস্কার, বিচার, নির্বাচন, এই কালেকটিভ প্রসেসের ভিতরে আগামী শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বসবেন। আমার বিশ্বাস এই 3টা মেজর বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে। এবং যেহেতু কমিশনের নাম হচ্ছে ঐক্যমতের কমিশন, আলোচনার ভিত্তিতে আমরা সার্টেনলি একটা জায়গাতে পৌঁছবো যেখানে আমাদের ভিতরে সংকট থাকবে না।